বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে ৩৭% করল ট্রাম্প প্রশাসন। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, মার্কিন পণ্যের শুল্ক পর্যালোচনা করছে ঢাকা। ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কাল ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক। বিমস্টেক সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি স্বাক্ষর। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এখনো ঢাকা ছাড়ছে অনেকেই, দুর্ভোগ না থাকায় স্বস্তিতে যাত্রীরা। ঈদ উৎসবে ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার বাসিন্দারা। খাবার দাবার আর নানা আনুষ্ঠানিকতায় ভিন্ন মাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম। 10 এপ্রিলের পর ফের বাড়বে তাপমাত্রা। মাসের শেষে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিসের। 2 থেকে 4টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারে মিয়ানমারের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা। উদ্ধার অভিযানে নেমেছে চীন, রাশিয়া ও ভারতের কর্মীরা। এবং বিশ্বকাপ বাছাই খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল নারী ক্রিকেট দল। 5 ম্যাচ জিতেই বিশ্বকাপে জায়গা করতে চায় টাইগ্রেসরা। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন শুল্ক নীতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা ভারত পাকিস্তানের চেয়ে অনেক বেশি। এর ফলে দেশের তৈরি পোশাক খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়িক দ্বৈরথ থামাতে এখনই শুরু করতে হবে বাণিজ্যিক কূটনীতি। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করবেন এমন আওয়াজ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবশেষে পাল্টা শুল্ক ঘোষণার মধ্য দিয়ে বাস্তবায়িত হলো তার পরিকল্পনা। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সবচেয়ে বেশি শুল্ক আরোপের মুখে পড়া 5টি দেশের সবগুলোই এশিয়ায়, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে করা হয়েছে 37%। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিপাকে পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে, যাতে একটা বৈঠক অনুষ্ঠান করা যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই যে শুল্ক, সেটি কিন্তু সরাসরি হোয়াইট হাউস থেকে ইম্পোজ করা হয়েছে। তার মানে হলো যে হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর যে দেশ যত শুল্ক আরোপ করেছে তার অর্ধেক শুল্ক বসিয়ে নতুন নিয়ম জারি করলেন ট্রাম্প। এমন বাস্তবতায় আমেরিকান পণ্য আমদানির উপর বাংলাদেশকে শুল্ক কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। এটা থেকে পরিত্রাণের যেটা আমরা মনে করি ইমিডিয়েট যে কাজটা করা দরকার, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে, এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে। কারণ এতে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আমদানি অত্যন্ত সামান্য। তৈরি পোশাক খাতে প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শুল্কের মুখে কম্বোডিয়া, ভিয়েতনাম। তবে তুরস্কের উপর 10, ভারতের উপর 27 এবং পাকিস্তানের উপর 30% শুল্ক আরোপে আগামীতে এই 3 দেশ বাংলাদেশের প্রধান প্রতিযোগী হয়ে উঠতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ব্যাপারে শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সালের সঙ্গে। ডক্টর সায়েম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। প্রথমেই জানতে চাই, বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্কের কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখেন, বর্তমানে বাংলাদেশে আমরা ইউএস থেকে আমরা আমদানি করছি প্রায় $2.4 বিলিয়ন মার্কিন ডলার, এবং এর ভিতরে আমাদের রয়েছে আয়রন এন্ড স্টিলের ভিতরে $580 মিলিয়ন মার্কিন ডলার, আপনার কটন রয়েছে প্রায় $340 মিলিয়ন মার্কিন ডলার, আর আপনার মিনারেল ফুয়েলস এবং ডিস্টিলেশন যে প্রোডাক্টগুলো আছে সেটার জন্য আমরা আমদানি করে আনি প্রায় $330 মিলিয়ন মার্কিন ডলার।
এবং এর উপরে বাংলাদেশের সরকার আমরা কর আরোপ করেছি, যেটা আমাদের ইম্পোর্ট ট্যারিফ, যেটা ইউএস এর উপরে আমরা আরোপ করেছি, সেটার মূল্য হচ্ছে আপনার 74%। এবং বর্তমানে আপনি দেখেছেন যেটা মার্কিন প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রোজ গার্ডেন থেকে যে ঘোষণা দিয়েছে, এটা কিন্তু আমরা বিগত 1 মাস ধরে আমরা দেখতে পেয়েছিলাম। এবং ওনার প্রথম আমলে যখন 2017 সালে যখন চায়নার উপরে যখন ট্রেড ওয়ারটা শুরু হলো, বাণিজ্যিক লড়াইটা যখন শুরু হলো, তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশ বা ভিয়েতনাম বা কম্বোডিয়া বা মেক্সিকো, এই দেশগুলো কিন্তু হয়তো মকুফ হতে পারে এবং তাদের জন্য নতুন একটা বাণিজ্যের একটি সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখলাম যে রেসিপ্রোকাল যে ট্যারিফটা, যেই দেশগুলা আপনার আমেরিকার পণ্যের উপরে কর আরোপ করেছে, আপনার ট্যারিফ ইম্পোজিশন করেছে, তাদের উপরে পাল্টা যেটা রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজিশন করেছে। এবং বর্তমানে বাংলাদেশে আমরা দেখলাম যে 37% যেই ট্যারিফ ইম্পোজিশনটা হয়েছে, দেখবেন আমাদের বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন মার্কিন ডলার। এর ভিতরে প্রায় আপনার 7.5 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আপনার সরাসরি আরএমজি খাত থেকে কিন্তু যাচ্ছে। এবং আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনের মধ্যে কিন্তু আপনার আরএমজি খাতের মধ্যে সর্বপ্রথমে কিন্তু আছে আপনার আমেরিকা এবং ইইউ। তো সেই প্রেক্ষিতে আমার বলতে হয় যে পণ্যগুলো আসলে আমরা সত্যিকার অর্থে ইউএস থেকে আমদানি করে আনছি, সেটা কিন্তু আমাদের ইউএস এর সাথে কিন্তু প্রায় আপনার 7.5 বিলিয়ন মার্কিন ডলারের একটি ট্রেড সারপ্লাস কিন্তু রয়েছে। আমাদের বর্তমানে ইতিমধ্যে আমাদের অর্থনীতি কূটনীতিবিদ যারা রয়েছে, তাদের ইতিমধ্যে আমি মনে করি যে ওয়াশিংটনের সাথে এবং হোয়াইট হাউসের সরাসরি সেটেলমেন্টের দিকে যে আমাদের ইমিডিয়েটলি আমেরিকান প্রোডাক্টের উপরে আমি মনে করি যে ট্যারিফ কমিয়ে আনা উচিত। অন্ততপক্ষে আপনি 74% থেকে 0% না এনেও আপনি যদি 74% থেকে যদি 15% আনেন, তার উপর যদি রেসিপ্রোকাল ট্যারিফ যদি আমাদের উপরে 5% হয়, আমি মনে করি যে আমাদের বাজারটা সাময়িক সময়ের জন্য হলেও টিকিয়ে থাকবে। না হলে কিন্তু আপনি যখন দেখবেন আপনার কাপড় বাজারে যুক্তরাষ্ট্র এই শুল্ক পুনর্বিবেচনা করতে পারে কিনা, আর বাংলাদেশের দিক থেকে কি করার আছে? আপনার শুল্ক কমিয়ে আনতে হবে, কারণ আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের জন্য সব থেকে বড় এক্সপোর্টিং পার্টনার, বিশেষ করে আমাদের আরএমজি খাত থেকে টিকিয়ে রেখেছে এখন বর্তমানে। যখন আমেরিকানদের আপনার কাপড় কেনার ক্রয় ক্ষমতা যখন কমে আসবে বিকজ অফ ইম্পোজিশন অফ ট্যারিফস, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ডিমান্ডও কিন্তু কমে আসবে। আর ডিমান্ড কমে আসলে কিন্তু আমাদের শ্রম বাজারের উপরও কিন্তু এমনকি আমাদের আরএমজি খাতের উপর কিন্তু একটি ভয়ানক একটি প্রভাব কিন্তু পড়তে পারে। তো আমি বিশ্বাস করছি যে মার্কিন প্রেসিডেন্ট যে কথাটি বলেছে যে তোমরা আমার সাথে যে আচরণ করো, আমি একই আচরণ, আমি আমেরিকা ফার্স্ট নীতিতে আমি সেই ট্যারিফ ইম্পোজিশন, আমি পাল্টা ট্যারিফ ইম্পোজিশন আমি করব। তো আমার মনে হয় এটা একটি কূটনৈতিক সমাধান। আমি মনে করি 1 সপ্তাহের মধ্যে আমি মনে করি সমাধানে পৌঁছে যাওয়া সম্ভব। আপনি দেখবেন যে গত মাসে কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার সাথে যে মেক্সিকোর যে একটি ট্রেড ওয়ার ছিল, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি সেই বাণিজ্যিক লড়াই কিন্তু মোটামুটি কিন্তু নিরসন হয়েছে। তো আমার পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে, তারা যদি সফলভাবে এই কূটনৈতিক সাফল্য দেশের জন্য অর্জন করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের আরএমজি খাতটা এবং আমাদের এক্সপোর্ট খাতটা আমি মনে করি যে আনপারটার্বড হিসাবে, এবং আমি মনে করি ডলার এক্সচেঞ্জ রেটটা যেহেতু আমাদের স্থিতিশীল রাখতে হবে, এবং তার জন্য অবশ্যই আমেরিকান পণ্যের উপরে ইতিমধ্যে আমি মনে করি যে শুল্ক কমিয়ে আনা উচিত। ডক্টর সায়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর সায়েম আমির ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কথা বলছিলেন বাংলাদেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের বিষয়। যাচ্ছি পরবর্তী সংবাদে। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কাল ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করবেন তিনি। এদিকে আজ দিনের শুরুতে স্থানীয় সময় সকাল 9টায় টেকসই ও স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন MOU স্বাক্ষরিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার 7 দেশের জোট বিমস্টেক 6ষ্ঠ শীর্ষ সম্মেলন, যেখানে যোগ দিতে এরই মধ্যে ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 12টা 30 ব্যাংককের সাংরিলা হোটেলে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকাল 3টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরাম কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। আগামীকাল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এই দিন সম্মেলনের সাইড লাইনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এদিকে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন সকালে সাংরিলা হোটেলে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
যেখানে বাংলাদেশ সহ নেপাল, ভারত, থাইল্যান্ড, ভুটান, মিয়ানমার এবং শ্রীলঙ্কা মোট 7টি দেশের মন্ত্রীরা অংশগ্রহণ করেন। এরপর বিমস্টেকের মহাসচিব ও IOR এর মধ্যে সমঝোতা স্মারক সই হয় বেলা 11টায়। বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ গলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক কতটুকু সহায়ক হবে এই নিয়ে কৌতূহল জেগেছে কূটনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, এটি কি শুধু হবে সৌজন্য সাক্ষাৎ, নাকি সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক আলোচনাও ঘটবে? বিমস্টেক সামিটে এরই মধ্যে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কালকের এই বৈঠক নিয়ে বেশ কৌতূহল জমেছে বিমস্টেক সম্মেলনেও। প্রমা চৌধুরী, নিউজ 24, ব্যাংকক, থাইল্যান্ড। প্রিয়জনদের সাথে ঈদ উল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। যদিও ঈদের চতুর্থ দিনেও ট্রেনে ঢাকা ছাড়তে দেখা গেছে নগরবাসীদের, তবে ভিন্ন চিত্র বাস স্ট্যান্ডগুলোতে। সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রী শূন্য বাস ছেড়ে যাচ্ছে ঢাকার বাইরে। এই চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনের। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন তারা। বলছেন এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে। পাশাপাশি ছিল ভিন্ন চিত্র। ফিরতি ট্রেনে অনেকে আবার ছাড়ছেন ঢাকা। ঈদের আগে ভিড়ের কারণে যারা ঢাকা ছাড়েননি স্বাচ্ছন্দ্যে এখন যাচ্ছেন বেড়াতে। কাজের কারণে যাইতে পারি নাই, এখন কাজ শেষ হয়ে তারপর পরিবারের কাছে যাচ্ছি। আমরা সবসময় ঈদের পরেই যাই, আর দীর্ঘ 7 বছর পর দাদা বাড়ি যাচ্ছি, তো ফিলিংসটা তো অন্যরকম হবে। এবার ঈদে জার্নি করিয়ে খুব তৃপ্তি পাইছি, কোনো সমস্যা হয়নি, কি টিকিটও ভালোভাবে পাইছিলাম। তবে রাজধানীর বাস স্ট্যান্ডে ছিল ভিন্ন চিত্র। বাসে মানুষ ঢাকা ফিরলেও ঈদের চতুর্থ দিনে বাসে ঢাকা ছাড়তে দেখা গেছে খুব কম মানুষকে। সায়দাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ডে দেখা গেছে যাত্রী ফেরা শুরু হওয়ায় অধিকাংশ রুটে বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছেড়ে যাচ্ছে। আপনার সিলেটের যাত্রী কম আর কি, আমাদের যে কুয়াকাটা, তারপরে যে চট্টগ্রাম, অনেক প্রচুর যাত্রী আছে। এখন বাইরে থেকে মোটামুটি লোক আসতেছে। শুক্র ও শনিবার থেকে ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের বড় অংশ ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা ঢাকা, মানুষ ছুটছে বিনোদন কেন্দ্রগুলোতে। বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম, মিনা ফেরদৌস ও সুকন্যা আমির। আমরা শুরুতেই যাচ্ছি তাহিদের কাছে। তাহিদ, ঈদের ছুটিতে রাজধানীর চিত্র জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে এবছর ঈদে লম্বা একটা ছুটি চলছে। এই ছুটিতে সবাই ঢাকার অধিকাংশ মানুষ গ্রামে ছুটে গেছে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে। সেই ফাঁকে ঢাকা শহর পুরোটা ফাঁকা হয়ে রয়েছে। যেই ঢাকা শহর সার্বক্ষণিক কোলাহল লেগে থাকে, সেই ঢাকা শহর এখন শুনশান, নীরবতা এক প্রকার বলা যায়। পুরো ঢাকার রাজধানীতে যানজটের কোনো চিহ্ন নেই। মানুষ খুব সহজে স্বস্তির সঙ্গে চলাফেরা করছে। মানুষ পরিবার পরিজন নিয়ে বের হচ্ছেন সড়কে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আনন্দ বিনোদন করছেন। যারা ঢাকা ছেড়ে নানান কারণে গ্রামে ঈদ উদযাপন করতে যেতে পারেননি, তারা কিন্তু এই ঢাকা, ফাঁকা ঢাকা উপভোগ করছেন। আমরা সকাল থেকে ঢাকার অনেক স্পট ঘুরেছি। আমরা দেখছি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ সময় কাটাচ্ছে, অলস সময় কাটাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন মানুষ, ভিড় করছেন। এই ফাঁকা ঢাকায় যেমন আগে, আমরা এখন আছি রাজধানীর বিজয় সরণি। এই মোড়ে কিন্তু সব সময় যানজট লেগেই থাকে। সেই মোড় এখন ফাঁকা, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, যানজট নাই। এই ফাঁকে মানুষ বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছে। আমরা বিনোদন কেন্দ্রের খবর জানতে সরাসরি চলে যাব চিড়িয়াখানায় সহকর্মী মিনার কাছে। মিনা, আপনি জানাবেন আপনার চিড়িয়াখানায় ওখানে কি অবস্থা? ধন্যবাদ তাহিদ। আমি রয়েছে এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায়, যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু লোকে লোকারণ্য। পুরা চিড়িয়াখানায় কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক অভিভাবক কিন্তু বাচ্চা, সন্তান এবং পরিবারের পরিজন নিয়ে আসলে ঘুরতে এসেছেন, এবং ঈদের এই ছুটিতে, লম্বা ছুটিতে আসলে পরিবার পরিজনকে একটু আনন্দ দিতেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। শুধুমাত্র ঢাকার ভেতরেই না, আমরা কথা বলে দেখেছি লোকদের সাথে, তারা কিন্তু নরসিংদী, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিশুদেরকে একটু আনন্দ দিতে। তারা কিন্তু এই চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন, কেননা চিড়িয়াখানায় কিন্তু একের ভিতর দুই আনন্দ পাওয়া যাচ্ছে। স্বল্প মূল্যের টিকিট কেটে যেমন পশু পাখির সাথে বাচ্চাদেরকে পরিচয় করে দিতে পারছেন, তেমনি কিন্তু তারা আসলে গাছের নিচে ছায়ায় বসে পরিবার পরিজন নিয়ে বনভোজনের মতো আনন্দ উপভোগ করছেন।
এছাড়া এখানকার পরিচালকের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন এবছর কিন্তু প্রায় 10 লাখের মতো টিকিট বিক্রি হয়েছে, যেটা রেকর্ড। তবে 2022-এর চেয়ে কিছুটা কম টিকিট বিক্রি হয়েছে। তবে পরিবারদের সবাইকে নিয়ে আসলে আনন্দ উপভোগ করতে কিন্তু তারা চিড়িয়াখানায় চলে এসেছেন। যদিও গরমে কিছুটা অস্বস্তি হলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ আসলে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, তারপরেও আসলে দর্শকদের কিছু অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমরা অন্য বিনোদন কেন্দ্রের খবর জানতে চলে যাব সহকর্মী সুকন্যা আমিরের কাছে। তিনি রয়েছেন টগি ফান ওয়ার্ল্ডে। সুকন্যা আমির, জানাবেন টগি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদের ভিড় কেমন? ধন্যবাদ মিনা, আপনি বলছিলেন বাইরের চিত্র। আমি রয়েছি একদমই বলা যায় যে বসুন্ধরা সিটির একদম প্রাণকেন্দ্র, যদি বলা যায় শিশু কিশোরদের বিনোদনের প্রাণকেন্দ্র টগি ফান ওয়ার্ল্ড। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যারা তরুণ তরুণী রয়েছেন তাদের উপস্থিতিতে একেবারেই মুখর টগি ফান ওয়ার্ল্ড। এবং 170টির বেশি কিন্তু রাইড এবং গেমস রয়েছে, যেগুলো যারা ছোটরা রয়েছেন তারা কিন্তু নিজেদের মতো করে এনজয় করছেন। অভিভাবকরা সাথে করে নিয়ে এসেছেন, কারণ তারা বলছেন যে যানজট এবং যদিও গরম এবং যানজট নিয়েই ঢাকা শহরে, তারপরেও বিনোদন কেন্দ্রের যেরকম অভাব রয়েছে, সংকট রয়েছে এবং পরিবেশ পরিচ্ছন্নতা সব কিছু মাথায় রেখে আসলে তারা চিন্তা করেছেন টগি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে নিয়ে আসবেন। এবং এখানে বেশ কয়েকটি গেমস জোন রয়েছে যেগুলো বাচ্চারা বেশ মজা করে খেলছেন। তার মধ্যে রেইনবো প্যারাডাইস রয়েছে, জয় হর্স রয়েছে, সফট প্লে রয়েছে, জাম্পিং হর্স রয়েছে, এরকম নানা ধরনের খেলনা রয়েছে যেগুলো হচ্ছে বাচ্চারা আসলে নিজেদের মতো করে এনজয় করছেন। এবং বেশ রাত, বলা যায় যে রাত 11টা পর্যন্ত কিন্তু উন্মুক্ত থাকবে এবং অভিভাবকরাও থাকবেন, তরুণ তরুণীরা থাকবেন, বাচ্চারা তো থাকবেনই। এই ছিল টগি ফান ওয়ার্ল্ড থেকে বিনোদনের আমার কাছে সর্বশেষ। ফিরছে স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঈদ বিনোদনের খবর শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। সারা দেশের আনন্দের ধরন এক হলেও পুরান ঢাকার ঈদ উৎসব যেন আরো বর্ণিল, আরো রঙিন, কখনো কখনো ভীষণ চাকচিক্যময়। খাবার দাবার থেকে শুরু করে নানা আনুষ্ঠানিকতায় ভিন্ন মাত্রা আছে, বলা চলাতে আছে নিজস্ব ঢং। ঈদ উপলক্ষে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা একত্রিত হন, স্মৃতিচারণ করেন হারানো শৈশব আর আনন্দময় ঐতিহ্য নিয়ে। রাজধানীর পুরনো ঢাকার একটি পরিবারের ঈদ উৎসবের কথা জানাচ্ছেন মোরসালিন হক জুনায়েদ, ছবি তুলেছেন কামাল হোসেন। 400 বছরের পুরনো এই পুরনো ঢাকার ইতিহাস, 52 বাজার 53 গলির যে প্রবাদ, সেখানে যে কোন উৎসব উদযাপিত হয় বর্ণিলভাবে। ঈদ উল ফিতর কিভাবে উদযাপন করেন পুরনো ঢাকাবাসী, সেই খবর জানতে আমরা এসেছি একটি পরিবারের কাছে। চলুন তাদের কাছে শুনে নিই ঈদ উদযাপনের গল্প। নিউজ 24 যখন বাড়িটিতে প্রবেশ করে তখন উৎসবে রঙিন পাতলা খান লেনের এই বনেদি পরিবার। মেহেদি উৎসব পেরিয়ে শুরু সেলামি দেওয়া, এমনকি বাদ পড়েনি দেশের বাইরে থাকা পরিবারটির ছোট সদস্যরাও। ভিডিও কলে আদায় হচ্ছে সেলামি। স্পেশালি হচ্ছে গিয়ে যে কোন মেয়ের জামাই কোন আইটেমটা পছন্দ করে সে ওইভাবেই রেডি করে, কোন নাতি আছে কোন আইটেমটা পছন্দ করে, কোন ছেলে, ওগুলো ইন্ডিভিজুয়ালি সবার টেস্ট অনুযায়ী এক একটা করে ডিশ তৈরি করা হয়। খাবারের টেবিলে জমজমাট আড্ডা। পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী জানালেন বিশেষ এক মিষ্টান্নের কথা। সেমাইটা কি, এটা এখনকার যুগে করে না, ওটা হলো একটা আমার মেশিন আছে, হাতে ঘুরায় সেমাইটা করা হয়, করায় আবার সুগা দিতে হয়, সুগা দিয়ে ওইটা আবার চুলাটা আলতে হয়, টাইলা তারপরে ওইটা হইলো নারকেল দিয়া রান্না করতে হয় দমের সেমাই। ওটা কষ্ট আছে, ওই সেমাইটা সবাই পছন্দ করে। কথা হয় হাবিব কুঠিরের পুরুষ সদস্যের সাথে। তিনি জানান সময়ের সাথে রূপ বদলে গেলেও ঈদ আনন্দ সার্বজনীন। আগে যেমন চাঁদ রাতে অনেক আতশবাজি ফুরানো হতো, সেগুলো এখন আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। তারপর যেমন আগে যেমন ফ্যামিলি বন্ডিংটা একটু বেশি ছিল, যেমন আমি যেটা বললাম আমারই যেমন হচ্ছে না, চাচাদের সাথে ফুপুদের সাথে কাজিনদের সাথে দেখা, এটা হচ্ছে না। এদিকে আহসান মঞ্জিল ঘুরতে এসে দর্শনীয় স্থানটি বন্ধ দেখে হতাশা জানান দর্শনার্থীরা।
কিন্তু এই বন্ধ এটাকে তো অনেকেই জানে না। এখানে আরো সারাদিন অনেক লোকই হয়তো এসে এসে এরকম ফেরত যাবে। দেখেন বিদেশি পর্যটকও আসছে। আমাদের ভিতরে একটা হতাশাই কাজ করছে যে আমি বাচ্চাদের নিয়ে এত কষ্ট করে আসলাম, অথচ আমি দেখতে পারবো না। ঘরে তো বটেই, ঈদ উল ফিতর কিছুটা বিশেষভাবে রাঙাতে পুরো মহল্লাও সাজানো হয় পুরনো ঢাকার কোথাও কোথাও। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। দেশের বিভিন্ন অঞ্চলে 27 মার্চ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখনো চলছে, তবে আগামী 24 ঘন্টার মধ্যে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ মাসের 10 তারিখের পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া রাজধানীতে আজ তাপমাত্রা বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। দেশে মার্চ মাসে গরম শুরু হলেও গড় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিলে। মাথার উপর সূর্য জানান দিচ্ছে, বইছে তাপপ্রবাহ। রাজধানীর হাতিরঝিলের দৃশ্য এটি। চলছে শিশুদের দৈনন্দিন কোলাহল আর খুনসুটি। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা অনেকটাই শান্ত, তাই গরমে অনেকেই একটু বাতাসে প্রশান্তি নিতে আসেন এখানে। গত কয়েকদিনের টানা গরম আর মৃদু তাপপ্রবাহে ছোট বড় সবারই হাঁসফাঁস অবস্থা। রোজার মধ্য দিক থেকে এখন গরমটা বেড়ে গেছে। মাঝখান দিয়ে একটু ঠান্ডা ছিল, কিন্তু এখন আরো বেশি বাড়তেছে। তার জন্য অনেক কষ্ট হচ্ছে সবার। হ্যাঁ, হাঁসফাঁস হয়, কিছু কিছু মানুষ তো অসুস্থ হয়ে যাচ্ছে। ঢাকার ভিতরে তো এটি তো এটাকে অক্সিজেন সিটি বা অক্সিজেন এরিয়া বলা হয়, প্রাণকেন্দ্র বলা হয়, তাই এখানে আসলাম ঘুরতে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ কেউ, তবে খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে ঠিকই রাস্তায় নামছেন। এই গরমের মধ্যে আমরা রিক্সা চালাইতে পারতেছি না। অনেকদিন 3-4 দিন ধরে অনেক গরম চালাইছে, রিক্সা চালাইতে কষ্ট হইতেছে। অবশ্যই আমাদের কাজে বের হতে হচ্ছে, এই আর কি। যত গরম হোক তারপর আমাদের কাজে আসতেই হবে। ওরব আসতে সব এরা আর ওরবটা আসতে। এইখানে গরমের কারণে এইখানে বসে রয়েছি, একটু হাওয়া বাতাস খাই। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ এবং 2 থেকে 4টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। লঘুচাপ যখন হবে তারপরে আমরা এটার দিকে নজরদারি করি এবং তারপরে এটাকে সুস্পষ্ট লঘুচাপ হলে এবং নিম্নচাপ যখন হয় তখন আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করি এটা ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা, আর ঘূর্ণিঝড় রূপ নিলেও সেটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে তার ট্র্যাক নির্ধারণ করি। তো এখনো কোনো লঘুচাপ দেখা যাচ্ছে না। এই মাসে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এপ্রিলের শেষে হতে পারে ঘূর্ণিঝড়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। তপ্ত আবহাওয়াও ঈদের আনন্দে বাধা সৃষ্টি করতে পারছে না। মানুষ ছুটছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ পিপাসু এই মানুষগুলোর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। এখন কক্সবাজারে আজকে ঈদের 4র্থ দিন, কিন্তু 4র্থ দিনেও যে ঈদের লম্বা ছুটি এটিকে কেন্দ্র করে কক্সবাজারে যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে লাবণী সৈকত, সেখানে আসলে এই গরমের মাঝেও মানুষজন যারা ঘুরতে এসছে পর্যটকরা তারা সৈকতে নামছেন এবং সৈকতের যে নীল জলরাশি সেখানে আসলে তারা গোসল করছেন এবং সৈকতের নীল জল আসলে পা ভিজে অনেকে উচ্ছ্বসিত হচ্ছেন। তবে কক্সবাজারে এই যে গত রমজানে যে পরিমাণ পর্যটক খরা ছিল সেটি কাটিয়ে এই মুহূর্তে বেশ পর্যটকের ভিড় রয়েছে। আগামীকাল শুক্রবার এবং শনিবার এই দুদিনে আরো বেশি পরিমাণ পর্যটকের সমাগম ঘটবে বলে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। তবে খুচরো কিছু অভিযোগ আসলে পর্যটকদের মাঝ থেকে রয়েছে, বিশেষ করে যে রুম ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ আসলে রয়েছে। তারপরেও কক্সবাজারের যে পর্যটকের ঢল এটি কেন্দ্র করে এটি আরো 2 দিন পর্যন্ত কক্সবাজারে থাকবে এবং কক্সবাজারের পর্যটনের প্রাণ ফিরে পাবে বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল কক্সবাজারের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জোবায়ের কক্সবাজারের খবর জানাচ্ছিলাম। এবার আপনার কাছে কুয়াকাটার খবর জানতে চাই।
ধন্যবাদ ইরফান। আপনি কক্সবাজারের খবর জানাচ্ছিলেন। কুয়াকাটাও কিন্তু ব্যাপক সংখ্যক ভিড় রয়েছে। ঈদের চতুর্থ দিনে কানায় কানায় ভরপুর রয়েছে পর্যটকের কুয়াকাটায়। কুয়াকাটা সৈকতের 32 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে পর্যটক। সাগরের নীল জলরাশিতে সাঁতার কাটছেন পর্যটকরা, বিভিন্ন বয়সী পর্যটকরা কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো পর্যটকদের সাথে। আপনারা কোথা থেকে এসেছেন, কি দেখেছেন কুয়াকাটায়? আমরা এসেছি ছোট বালিয়াতলা থেকে। কি কি দেখেছেন কুয়াকাটায়? এই যে মাত্র আসলাম আমরা। আপনি কি কি দেখেছেন কুয়াকাটায়? আমরা তো এই জায়গায় আরো অনেকবার আইছি, ঠিক আছে, আমাদের বাড়ি কাছেই বাড়ি আমাদের, কিন্তু আমরা হবাই প্রথম আইছি এই জায়গায়। এসে দেখতেছি যে অনেক লোকজন আছে। এখন আমরা আজকে থাকবো জায়গায়, থাকে পরে সব ঘুরে হচ্ছে। ধন্যবাদ। আমরা শুনেছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে তারা ঘুরতে এসেছে। এভাবে করে সকাল সন্ধ্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের পদচারণা থাকে। সকালে সূর্যোদয় দেখেছে, সন্ধ্যায় সূর্যাস্ত দেখবে। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারা জানিয়েছেন যে সব ধরনের হোটেল মোটেল ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। সৈকত জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটক। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার এবং কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। গাজীপুরের শ্রীপুরে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষ জানায় সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে সাতখামার স্টেশনের কাছে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে সাতখামার স্টেশনের কাছে থামানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী জান্তা। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতেই 20 দিনের এই যুদ্ধবিরতি বলে জানানো হয়। যদিও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের তথ্য মতে জান্তা সরকারের আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এর আগে গেল শুক্রবার মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত 3000-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বাড়বে বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণার কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউরোপীয় ইউনিয়নের উপর ধার্য করা 20% শুল্ককে ভুল বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন তার দেশের পণ্যের উপর 10% আমদানি শুল্ক ধার্য করাটা অন্যায্য। ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে 5 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের উপর 10% হারে আরোপিত শুল্ককে সর্বজনীন ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ইইউ, চীন সহ বিশ্বের প্রায় 60টি দেশ 9 এপ্রিল থেকে উচ্চমাত্রার এই শুল্কের কবলে পড়বে। সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রস্তুতি যথেষ্ট ভালো হওয়ায় টাইগ্রেসদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেড কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন টুর্নামেন্টের 5 ম্যাচ জিতেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে চায় জ্যোতিরা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।